আজ ২৭শে আগস্ট বৃহস্পতিবার দেখে নেব পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা ৪০টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। বিধ্বস্ত নেপালে নিখোঁজ ১০৫ ভারতীয় সহ ৪০০ কৈলাস যাত্রী। উত্তরপ্রদেশ ও বিহার সীমান্তে সতর্কতা। সন্দেশখালীতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা। আরও বিপাকে কাকলি সুদীপরা, ৭ দিনের মধ্যে দিতে হবে উত্তর, এবার চিঠি পাঠালেন স্পিকার। হাজার হাজার টাকা হাতিয়েছে প্রতারক, বিচার পাচ্ছে না খোদ বিচারক, কাঠগড়াই পুলিশ। রাজ্যের ৪,০০০-এর বেশি স্কুল পড়ুয়া শূন্য, বহু স্কুলে মাত্র ১ শিক্ষক। চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সংস্থার। ঋতব্রত মমতার দ্বন্দ্বে নেই, আমরাই আসল তৃণমূল, জোরালো দাবি ভিন রাজ্যের নেতার। শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন ভাইকে জুতো পেটা, মালদহ মেডিকেলের অমানবিক দৃশ্য। ইন্টারনেট বিভ্রাটে ভরসা টেলিমেডিসিন পরিষেবা লাটে, সমস্যায় দুর্গাপুরে প্রত্যন্ত গ্রামের রোগীরা। আলিপুরদুয়ারে আবর্জনার স্তূপে শয়ে শয়ে আধার কার্ড, তদন্তে ঘটনাস্থলে সিআইডি। উত্তরবঙ্গের পর মালদহ মেডিকেল, একদিনে ১০ সদ্যজাতের মৃত্যু রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন। দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই, উন্নত ভারতের ব্লু প্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহের। হাওড়ার আবাসনে বিধ্বংসী আগুন, মৃত্যু বৃদ্ধার, অশোক তদির পাঁজরা কোলা করে উদ্ধার দমকলের। যাদবপুরে দিমাগি নকশালদের সতর্কতা, মুখ্যমন্ত্রী। রাখি বন্ধনের দিন ১০,০০০ লোক গাইবেন বন্দে মাতারাম। কংগ্রেস নেতা ও ছেলে খুনে বড়মোর, ভিন রাজ্যে নাকাশিপাড়া পুলিশের জালে ২ সিপারি কিলার। হরিদ্বারে হত্যাকাণ্ড, রাখির আগের দিন ভাইয়ের হাতে খুন ২ দিদি, নেপথ্যে কি কারণ? ২০ লিটারে ভেজাল মিশিয়ে ১০০ লিটার, নবদ্বীপে নকল দুধ কারবারের পর্দাফাঁস, ঝাঁপ পড়ল কারখানায়। অন্নপূর্ণা টাকা পেয়ে স্কুলের আবর্জনা সাফাই, শ্রমদান করে খুশি পুরুলিয়া দাম্পত্য। বীরভূমের ট্রেন্ডিং কাজল মডেল, অনাস্থার আগেই রাজনগরী পঞ্চায়েত সভাপতির পদত্যাগ অনুব্রত ঘনিষ্ঠের। আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতিকে হিজাবে নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওয়াইসি। ইরানের সঙ্গে তেল বাণিজ্যের শাস্তি, ভারতের ৪ সংস্থা, ৩ শিল্পপতির উপর নিষেধাজ্ঞা আমেরিকার। ভারতকে জানতে গেলে সংস্কৃতি জানাটা জরুরি, রাজ্যে সব স্কুলে সংস্কৃত দিবস পালনের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের। ফুটপাত দখল বাংলার ফ্যাশন, লোকে এখন অ্যাডজাস্ট করছে, দুধ গরম বিতর্কে মন্তব্য দিলীপের। ক্ষমতায় আসার ৫ দিনের মধ্যে নিষিদ্ধ হবে E20 পেট্রোল, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের। আধারে ডুবেছে বাংলাদেশ, বিদ্যুৎ গ্যাসের সংকটে বন্ধ শতাধিক বস্ত্র কারখানা। যাদবপুরে পরিবার ছাত্র সংঘর্ষ, বারাসাত বিশ্ববিদ্যালয়, টিএমসিপি জঙ্গিপানা, অভিযোগ এবিভিপির। রাস্তা দখল করে সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুম, বিজেপি বিধায়ক বললেন তৃণমূল জমানার ট্র্যাডিশন। ভুয়ো নথিতে বিদেশে ৫৫৫ কোটি টাকা পাচার, খাস কলকাতায় ভাই বোনে কীর্তি ফাঁস আয়কর অভিযানে। যিশু বন্দনা আইনজীবী ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ, কাঠগড়াই হিন্দুত্ববাদী সংগঠন। অবৈধ বালি কারবারি থেকে ঘুষ ফাঁদ পেতে ঝাড়গ্রামে পাকড়াও পুলিশ কনস্টেবল। বিচার কবে পাবো? চুরির অপবাদ মনে পড়তেই কেঁদে ফেললেন চিপস কাণ্ডে সেই কিশোরের মা। ভরা ভাদ্রেও পিছু ছাড়ছে না বৃষ্টি, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন পূর্বাভাস। ঘুমের মধ্যে লোহার রডে ফোর, তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় মৃত ৬। ১১ দিনে কন্যা সন্তানকে ডুবিয়ে খুন, গ্রেপ্তার মা। বিধ্বস্ত নেপালে নিখোঁজ ১০৫ ভারতীয় সহ ৪০০ কৈলাস যাত্রী। চীনের তিব্বত থেকে নেমে আসা বন্যার জলে ভয়ঙ্কর হরপ্পা বানে বিধ্বস্ত নেপালের রসুয়া জেলা। এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ ১০৫ ভারতীয় সহ ৪০০ কৈলাস যাত্রী। কাঠমান্ডু থেকে প্রায় ১২৫ কিলোমিটার দূরে রসুয়া জেলার উপর দিয়ে বয়ে গিয়েছে ভোটেকোশি নদী। বুধবার সকাল থেকে আচমকা নদীর জলস্তর বাড়তে থাকে। এরপরই চীন সীমান্তবর্তী ওই জেলায় হরপ্পা বান নামে জলের তোরে ভেসে গিয়েছে বহু বাড়িঘর, সেতু ও যানবাহন। গ্রামের পর গ্রাম চলে গিয়েছে জলের নিচে। চীন সীমান্তবর্তী তিমুর ও সাফরুবেশি এলাকাতেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চীনের সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী তিব্বতের গাইরং প্রদেশ সহ বহু এলাকাতেও হরপ্পা বানে ক্ষয়ক্ষতি হয়েছে।
কি কারণে এই হরপ্পা বাঁধ তা এখনো স্পষ্ট নয়। ভারী বৃষ্টির সম্ভাবনা কম হওয়ায় তিব্বত থেকে জল নেমে আসার বিষয়টি প্রকট। পাশাপাশি হিমবাহে জলধার ভেঙে হঠাৎ জল নেমে আসা বা গ্লেসিয়ার লেক আউটবাস্ট ফ্লাড এর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী বন্যা দুর্গত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি। বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক। পাশাপাশি রাসুয়া জেলায় নেপাল পুলিশের ২৬ জন আধিকারিক এবং নেপালি আধা সেনার ৭ জওয়ানেরও খোঁজ মিলছে না। বন্যার জল নিচের দিকে নেমে আসায় নেপালি সীমান্তবর্তী বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মুগলিন এলাকা সহ ত্রিশূলী নদীর তীরবর্তী বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে নেপালি প্রশাসন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। পরিস্থিতি গুরুতর হওয়ায় নামানো হয়েছে হেলিকপ্টারও। বিপর্যয় মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রস নামে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পাঠানো হয়েছে অতিরিক্ত অ্যাম্বুলেন্স ও চিকিৎসা কর্মী। দেশটা ধর্মশালা নয়, থাকবেন শুধু নাগরিকরাই। উন্নত ভারতের ব্লুপ্রিন্ট দিয়ে হুঙ্কার অমিত শাহের। দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনী সমাপনী অধিবেশনে আগামী ২ দশকের জন্য দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্লুপ্রিন্ট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এই দেশটা কোনো ধর্মশালা নয়। এই দেশে বসবাস করার এবং সুবিধা পাওয়ার অধিকার কেবল ভারতের নাগরিকদেরই রয়েছে। তার সাফ কথা, অনুপ্রবেশ জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনীতি এবং জনবিন্যাসের জন্য মারাত্মক হুমকি। অনুপ্রবেশ মুক্ত না হলে দেশ উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবে না। অনুপ্রবেশ মুক্ত দেশ বর্তমান কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিনের এজেন্ডা। বাংলা ও অসমের নির্বাচনী প্রচারেও তার প্রতিফলন দেখা দিয়েছে। অনুপ্রবেশ নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। এবার অমিত শাহ জানালেন, গত ৮ মাসে ভারতের সমস্ত স্থল সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে কেন্দ্র। মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করা। শুধু অনুপ্রবেশ নয়, দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলির দিকেও সমানভাবে নজর দেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তার দাবি, মাদক পাচার, নকশালবাদ এবং উত্তর পূর্বের অশান্তি, এই ৩টি গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ হটস্পট থেকে দেশ মুক্ত হয়েছে। অমিত শাহ বলেন, আগের সরকারগুলি যদি সময় থাকতে মাদক পাচার, নকশালবাদ ও উত্তর পূর্বের অশান্তি নিয়ে কার্যকরী পদক্ষেপ করত, তাহলে হয়তো দেশকে এত কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতো না। তার মতে, দূরদর্শিতার অভাবেই দেশের সামনে এত কঠিন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। উন্নত ভারতের জন্য দীর্ঘমেয়াদী সুরক্ষা পরিকল্পনার প্রয়োজন বলেও জানান তিনি। অন্তত ১৫ থেকে ২০ বছরের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা কর্মসূচি গ্রহণের বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আরও বিপাকে কাকলি সুদীপরা, ৭ দিনের মধ্যে দিতে হবে উত্তর। এবার চিঠি পাঠালেন স্পিকার। সুপ্রিম কোর্টের পর এবার ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলা শুনানির দিনই স্পিকার অফিস থেকে ২০ জন সাংসদের কাছে নোটিশ পাঠানো হয়। তাদের ৭ জনের মধ্যে জবাব দেওয়ার ডেডলাইন দিয়েছেন স্পিকার। তৃণমূলের তরফে পরে সেই চিঠির কপিও প্রকাশ করা হয়েছে। এর আগে মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, স্পিকার অফিস থেকে তাকে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে ইতিমধ্যে নোটিশ ইস্যু করা হয়েছে। পরবর্তীতে এনসিপিআই এবং তৃণমূল সাংসদদের সঙ্গে যোগাযোগ করা হলে তৃণমূলের সংসদীয় দলের তরফে জানানো হয় এই ধরনের কোনো নোটিশের কথা তারা জানেন না। বিকেল পর্যন্ত এনসিপিআই সাংসদদের তরফেও এই বিষয়ে কোনো সদর্থক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বুধবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে প্রকাশ করা হয় চিঠির কপি। সেখানে দেখা যায় ২৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে মামলার শুনানির দিনই ২০ জন সাংসদের কাছে চিঠি পাঠানো হয়েছিল। সেখানে আগামী ৭ দিনের মধ্যে তাদের পৃথকভাবে জবাব দিতে বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন অনুযায়ী দলত্যাগ বিরোধী আইন মেনে তাদের সদস্যপদ খারিজ করা হবে কিনা সেই বিষয়ে ২০ জন সাংসদের অবস্থান জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এখন স্পিকারের নোটিশের জবাবই এই সাংসদের পরবর্তী অবস্থান স্পষ্ট করবে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, বিহারের ছাত্র বিক্ষোভে ৬ বছরের শিশু আটক করল পুলিশ। বিহারের সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে পথে নেমেছিলেন চাকরি প্রার্থীরা। ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি দিয়ে মঙ্গলবার বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভেই যোগ দেয় ৬ বছরের এক শিশু। শিশুটির নাম আদিত্য। জানা গেছে পাটনার
পোনাইচক এলাকার একটি বস্তিতে সে থাকে। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে তাকে বিক্ষোভী স্লোগান দিতে দেখা যায়। যদিও ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। একটি ভিডিওতে আদিত্যকে বলতে শোনা যায়, শিক্ষার্থীরা কেন চাকরি পাচ্ছেন না, চাকরি ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি কোথায় গেল, মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তার পদত্যাগ করা উচিত। অন্য একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, পুলিশি পদক্ষেপের মুখোমুখি হতে আমার কোনো আপত্তি নেই। শিশুটির এমন বক্তব্যের পরই তাকে ঘিরে শুরু হয় আলোচনা। এর কিছুক্ষণ পর দেখা যায় কয়েকজন পুলিশ কর্মী শিশুটিকে বিক্ষোভস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। ঘটনাকে ঘিরে আটক করার অভিযোগ উঠলেও পুলিশের দাবি শিশুটিকে গ্রেফতার করা হয়নি। পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল। পরে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। শিশুটির পরনে ছিল টি শার্ট ও ডেনিম প্যান্ট, কপালে ছিল তিলক। বিক্ষোভস্থলেই তার উপস্থিতি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়ার ভিডিওই এখন সমাজ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাসপিছু প্রতিদিন ৩০০ টাকা তোলাবাজি, বিএমএস এর কাউকে রেয়াত নয়, কড়া বার্তা মন্ত্রীর। পূর্ব বর্ধমান জেলা ও সংলগ্ন বিভিন্ন জেলায় বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন প্রায় ৩০০ টাকা করে তোলাবাজির অভিযোগ উঠেছে। বিএমএস সহ বিভিন্ন সংগঠনের নামে এই টাকা তোলা হচ্ছে বলে দাবি করেছে বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশন। জেলা প্রায় সমস্ত রুটের সংগঠনের ১২০০টি বেসরকারি বাস প্রতিদিন পরিষেবা দেয়। বাস মালিকদের অভিযোগ, আলিশা, নবাবহাট, মঙ্গলকোট, গুসকরা, কালনা, কাটুয়া সহ বিভিন্ন রুটে বাসকর্মীদের কাছ থেকে প্রতিটি বাস স্ট্যান্ডে টাকা আদায় করা হচ্ছে। কোথাও বিএমএস, কোথাও পথ কর্মচারী সংস্থা সহ বিভিন্ন নাম ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। সংগঠনের সাধারণ সম্পাদক জানকী রঞ্জন সিনহা জানিয়েছেন, ইউনিয়নের নাম করে প্রতিদিন একটি বাস থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। একইভাবে পাশের জেলাগুলি বাস স্ট্যান্ড থেকেও টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাস মালিকরা। বিজেপির সঙ্গে যোগাযোগ করা হলে দলের তরফে জানানো হয়েছে, বিজেপির কেউ এই টাকা তুলছে না। পুলিশে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী অভিযোগও করেছেন বাস মালিকেরা। তবে এই তোলাবাজি বন্ধ না হলে জেলা জুড়ে বাস পরিষেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিক সংগঠনের সাধারণ সম্পাদক। ঘটনার সামনে আসতেই বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র কড়া বার্তা দিয়েছেন। তিনি জানান, দলের নাম করে কোথাও তোলাবাজি করা যাবে না। যারা করছেন তারা সাবধান হয়ে যান, না হলে পুলিশ কাউকে রেয়াত করবে না। অভিযোগ পাওয়ার পর পুলিশ জেলার আঞ্চলিক পরিবহন দপ্তর এবং জেলা শাসকের সঙ্গে আলোচনা করবে বলে জানা গিয়েছে। ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, বেঈমান ওমর আব্দুল্লাহর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস। কাশ্মীরে মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর ডাকে সাড়া দিচ্ছে না কংগ্রেস। হাত শিবির কোনোভাবেই কাশ্মীরে মন্ত্রিসভায় যোগ দিতে চাইছে না। ফলে ইন্ডিয়া জোটে ফের ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। 2024 সালে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোট সাফল্য পায়। 90 আসনের বিধানসভায় ন্যাশনাল কনফারেন্স 41টি এবং কংগ্রেস মাত্র 6টি আসন পায়। বিজেপি পায় 29টি আসন। এরপর ন্যাশনাল কনফারেন্সের নেতৃত্বে সরকার গঠিত হলেও সেই মন্ত্রিসভার কংগ্রেসের কোনো প্রতিনিধি ছিলেন না। সেই সময় কংগ্রেস জানিয়েছিল তারা সরাসরি ওমর আব্দুল্লাহ সরকারে যোগ দেবে না। পাশাপাশি রাজ্যসভা নির্বাচনে ন্যাশনাল কনফারেন্স একটি আসন কংগ্রেসকে ছাড়বে বলেও ঠিক হয়েছিল। কিন্তু গত বছরের রাজ্যসভা নির্বাচনে সেই আশ্বাস রাখা হয়নি বলে অভিযোগ কংগ্রেসের। 4টি আসনের মধ্যে 3টিতেই প্রার্থী ঘোষণা করে ন্যাশনাল কনফারেন্স। চতুর্থ আসনটি জোটের পক্ষে জেতা সম্ভব ছিল না। এই সিদ্ধান্তকে বেমানি হিসেবে দেখছে কংগ্রেস। সূত্রের খবর, সম্প্রতি ফের কংগ্রেসকে মন্ত্রিসভা যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ওমর আব্দুল্লাহ, কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে কংগ্রেস। এআইসিসির সাধারণ সম্পাদক তথা কাশ্মীরের বিধায়ক গোলাম আহমেদ মীর স্পষ্ট জানিয়েছেন, তাদের অবস্থান বদলাচ্ছে না, তারা সরকারে যোগ দেবেন না। এর পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে ওমর আব্দুল্লাহ সমন্বয় রাজনীতি নিয়েও কংগ্রেসের অন্দরে প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে কাশ্মীরে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্সে দূরত্ব বাড়ছে আর তার প্রভাব পড়তে পারে গোটা ইন্ডিয়া জোটেও। একই দিনে মৃত্যু 10 সদ্যজাতের। মালদহ মেডিকেলে তীব্র চাঞ্চল্যের মাঝে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে একই দিনে 10 সদ্যজাতের মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটি আগস্টের দ্বিতীয় সপ্তাহে পরে স্বাস্থ্য ভবনের সাইটে মৃত্যু রিপোর্ট আপলোড হতেই বিষয়টি সামনে আসে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। মালদহ মেডিকেলে প্রসূতি মা ও নবজাতকের জন্য 1120 বেডে পৃথক মাতৃমা ভবন রয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, ওই দিন মৃত 10 শিশুর মধ্যে 8 জনকেই বাইরে থেকে অত্যন্ত সংকটজনক অবস্থায় মালদহ মেডিকেলে রেফার করা হয়েছিল। তাদের কেউ সরকারি হাসপাতালে, আবার কেউ নার্সিংহোমে জন্মেছিল। মৃত 10 শিশুর মধ্যে মাত্র 2 জনের জন্ম হয়েছিল মালদহ মেডিকেলের কলেজেই।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাইরে থেকে আসা শিশুদের শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক ছিল। ডেথ সার্টিফিকেটে শ্বাসকষ্ট, জন্ডিস সহ বিভিন্ন কারণের উল্লেখ রয়েছে। হাসপাতালে বক্তব্য, অনেক সময় রোগীকে একেবারে শেষ মুহূর্তে রেফার করা হয়, ফলে চিকিৎসকদের পক্ষেও প্রাণ বাঁচানো কঠিন হয়ে পড়ে। তবে একই দিনে 10 শিশু মৃত্যুর ঘটনা সামনে আসতেই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য ভবন। বাইরে থেকে আসা 8 শিশুর চিকিৎসার ইতিহাস, তাদের শারীরিক অবস্থার পরিণতি এবং মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসা পরিষেবায় কোনো ঘাটতি ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে। মালদহ মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, স্বাস্থ্য ভবন রিপোর্ট তলব করেছে। প্রাথমিক রিপোর্ট পাঠানো হয়েছে, পরে পূর্ণাঙ্গ রিপোর্টও পাঠানো হবে। এই ঘটনা নিয়ে জেলা শাসকের দফতরেও বৈঠক হয়েছে। কয়েকদিন আগেই হাসপাতালে অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইঁদুর ঘোরাফেরা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তারপর এবার একসঙ্গে 10 সদ্যজাতের মৃত্যু, ফলে মালদহ মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতর। বারাসাত বিশ্ববিদ্যালয়ে টিএমসিপি জঙ্গিপনা, পড়ুয়াদের হস্টেল ছাড়ার নির্দেশ উপাচার্যের। ছাত্র সংঘর্ষের 24 ঘন্টার মধ্যেই বারাসাত বিশ্ববিদ্যালয়ের বয়েজ হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার মধ্যে হোস্টেল ছাড়তে হবে আবাসিক পড়ুয়াদের। উপাচার্য দেবব্রত মিত্রের নির্দেশে বুধবার এই বিজ্ঞপ্তি জারি করেন রেজিস্ট্রার সুবীর বিশ্বাস। হস্টেলে থাকা প্রায় 40 জন স্নাতকোত্তর পড়ুয়া আচমকা ঘরছাড়া হওয়ায় তাদের পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উপাচার্য জানিয়েছেন, ছাত্রছাত্রী এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কথা মাথায় রেখে বয়েজ হোস্টেল খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকলো সেটিও খতিয়ে দেখা হবে। রাখি বন্ধন অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং এবিভিপির মধ্যে কয়েকদিন ধরে চলা চাপানোতর সোমবার রাতে সংঘর্ষে গড়ায় দুপক্ষের আহত কয়েকজন। বয়েজ হোস্টেলে ভাঙচুর এবং ব্লেড দিয়ে হামলার অভিযোগ ওঠে। এবিভিপির বারাসাত নগরী সম্পাদক প্রীতম পাঠকের দাবি, বয়েজ হোস্টেলে ঢুকতেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা তাদের উপর হামলা চালায়। ব্লেড নিয়েও হামলার অভিযোগ করেছেন তিনি। এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের 4 ছাত্র নেতাকে গ্রেফতার করে দত্তপুকুর থানার পুলিশ। বুধবার বারাসাত আদালতে তাদের জামিন হয়। গ্রেফতারি নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি প্রিয়াঙ্কা অধিকারীর অভিযোগ, যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আক্রান্ত তৃণমূল ছাত্র পরিষদের নেতাদেরই গ্রেফতার করা হয়েছে। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে। প্রায় 41 জন নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে বহিরাগতরা ক্যাম্পাস পেরিয়ে হস্টেল পর্যন্ত পৌঁছলো, এখন সেটাই তদন্ত করে দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হরিদ্বারে হত্যাকাণ্ড, রাখির আগের দিন ভাইয়ের হাতে খুন 2 দিদি, নেপথ্যে কি কারণ? রাখি উৎসবের ঠিক আগের দিন হরিদ্বারে নিজের 2 দিদিকে গুলি করে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক ভগ্নিপতিও। উত্তরাখণ্ডের গাংনাহার এলাকায় মঙ্গলবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত যুবকের নাম বিবেক। জানা গেছে, প্রথমে রুড়কির আজাদনগরে নিজের দিদি পুষ্পার বাড়িতে যায় সে। সেখানে দিদিকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় 48 বছরের পুষ্পার। এরপর গণেশপুরে আরেক দিদি শকুন্তলার বাড়িতে পৌঁছায় বিবেক। সেখানে গিয়ে দিদি ও ভগ্নিপতিকে লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন 50 বছরের শকুন্তলা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হয় তার স্বামী। ঘটনার পরে 2 দিদির বাড়িতে চড়াও হয়ে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় 2 থানার পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তবে কেন এই জোড়া খুন তা এখনো স্পষ্ট নয়। সম্পত্তি নিয়ে কোনো বিবাদ ছিল নাকি অন্য কোনো কারণে হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা। ঘটনাস্থানে পৌঁছান হরিদ্বারে পুলিশ সুপার সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। রাখির আগের দিন এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি। রাজ্যের সব স্কুলে সংস্কৃত দিবস পালনের নির্দেশ স্কুল শিক্ষা দপ্তরের। রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত স্কুলে এবার পালন হবে সংস্কৃত দিবস। 25 থেকে 31 আগস্টের মধ্যে যে কোনো একদিন প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সব স্কুলে এই কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে প্রাচীন ধ্রুপদী ভাষায় প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী স্কুলে প্রার্থনা সভায় অর্থ সহ সংস্কৃত মন্ত্রপাঠ, সংস্কৃত কবিতা আবৃত্তি, গান, গল্প বলা এবং নাটকের মতো সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করতে হবে। স্বাধীনতার পর রাজ্যে এই প্রথম সরকারি ভেদে এমন উদ্যোগ নেওয়া হলো বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে রাজ্যে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ থেকে সংস্কৃত ভাষাকে উৎখাত করে দেওয়া হয়েছিল। তার দাবি, সংস্কৃত ভাষা প্রতিষ্ঠা হলে পরবর্তী প্রজন্মের মধ্যে সংস্কৃতি ফিরবে। ভারতীয় সংস্কৃতির পরম্পরা ও ইতিহাস জানতেও এই ভাষার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আরএসএস এর সংস্কৃত ভারতীয় পক্ষে অরুণ কুমার চক্রবর্তী বলেন, ভারতকে জানতে হলে সংস্কৃত জানাটা জরুরি। কোন স্কুল সংস্কৃত দিবস পালনের জন্য স্বেচ্ছাসেবক চাইলে তারা সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। তবে এই নির্দেশিকা নিয়ে
শিক্ষক মহলের একাংশের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাদের একাংশের আশঙ্কা এর ফলে পঠন পাঠনে প্রভাব পড়তে পারে। যাদবপুরে দিমাগি নকশালদের সতর্কতা মুখ্যমন্ত্রীর। রাখি বন্ধনের দিন 10,000 লোক গাইবেন বন্দে মাতারাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনা নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই দিমাগি নকশাল শব্দবন্ধ ব্যবহার করে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী 28 আগস্ট রাখি বন্ধনের দিন যাদবপুরে 10,000 মানুষকে নিয়ে পূর্ণাঙ্গ বন্দে মাতারাম গাওয়ার ঘোষণা করেছেন তিনি। যাদবপুর ক্যাম্পাসে হামলা নিয়ে শুভেন্দু অধিকারী একাধিক ভিডিও পোস্ট করেছিলেন। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, একটি ভিডিওতে রেড স্যালিউট কিষেনজি লেখা দেখা গিয়েছে। তার দাবি, কিষেনজি বহু মানুষ এবং পুলিশ কর্মীকে হত্যা করেছিলেন। রেড স্যালিউট কিষেনজি যারা বলবেন তাদের পশ্চিমবঙ্গে জায়গা হবে না বলে মন্তব্য করেন তিনি। যাদবপুর ক্যাম্পাসে আজাদি স্লোগান ওঠা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে প্রতিধ্বনি করে তিনি বলেন, এরা দিমাগি নকশাল, তাদের যারা সমর্থন করছেন তাদেরও ছাড়া হবে না বলে সতর্ক করেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে পাল্টা প্রতিক্রিয়া এসেছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, কাশ্মীর মাঙ্গে আজাদি ধরনের স্লোগান তারা সমর্থন করেন না। তবে যাদবপুরে যারা হামলা চালিয়েছিল তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন তোলেন তিনি। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, কিষেনজির বাহিনী সিপিএম কর্মীদের হত্যা করেছিল এবং সেই সময় শুভেন্দু তৃণমূলে ছিলেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, যাদবপুরে হামলাকারীদের শাসক দলের মদত রয়েছে। এর মধ্যে আগামী 28 আগস্ট বিকেল 5টায় যাদবপুরে 1 কিলোমিটার দীর্ঘ র্যাম্প তৈরি করে 10,000 কণ্ঠে পূর্ণাঙ্গ বন্দে মাতারাম গাওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যাদবপুরে রাজনৈতিক উত্তেজনার মধ্যে এই কর্মসূচি নতুন মাত্রা যোগ করেছে। কংগ্রেস নেতা ও ছেলে খুনে বড় মোড়। ভিনরাজ্যে নাকাশিপাড়া পুলিশের জালে 2 সুপারি কিলার। নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। জোড়া খুনে জড়িত থাকার অভিযোগে 2 সুপারি কিলারকে গ্রেপ্তার করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওড়িশা এবং কর্ণাটকে অভিযান চালিয়ে 2 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম জাহাঙ্গীর শেখ এবং আবিন শেখ। জাহাঙ্গীরকে ওড়িশার গিরিধারীপুর এলাকা থেকে এবং আবিন শেখকে কর্ণাটকের হরনগর থেকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে ধৃত 2 জনের নাম উঠে আসার পরই তাদের সন্ধানে ভিন রাজ্যে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর 2 জনকেই নাকাশিপাড়া থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা। গত 15ই আগস্ট রাতে নাকাশিপাড়ায় নৃশংসভাবে খুন করা হয়েছিল কংগ্রেস নেতা আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ানকে। অভিযোগ, বেথুয়া থেকে গাড়িতে করে বাড়ি ফেরার সময় রাতের অন্ধকারে খুব কাছ থেকে তাদের গুলি করা হয়। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা জুব্বার শেখ এবং তার দলবলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলে মৃতদের পরিবার। এখন পুলিশের মূল লক্ষ্য এই জোড়া খুনের নেপথ্যে কার নির্দেশ ছিল, কারা সুপারি দিয়েছিল এবং ঘটনায় কারা জড়িত ছিল। ধৃত 2 জনকে জিজ্ঞাসাবাদ করে খুনের পুরো রহস্যের আরো তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। 20 লিটারে ভেজাল মিশিয়ে 100 লিটার। নবদ্বীপে নকল দুধ কারবারে পর্দাফাঁস। ছাপ পড়ল কারখানায়। নবদ্বীপে একটি দুধের কারখানায় হানা দিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক পাউডার, ওষুধ এবং লিকুইড উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সেখানে ভেজাল দুধ তৈরি করা হতো। এরপরই কারখানাটি বন্ধ করে দেয় নবদ্বীপ থানার পুলিশ। মহিষুরা ঘোষপাড়া কালভার্ট সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযোগের ভিত্তিতে কারখানায় ঢুকে পুলিশ দেখতে পায় বিভিন্ন রাসায়নিক অন্যান্য সামগ্রী ছড়িয়ে রয়েছে। সেগুলো তরল দুধ তৈরিতে ব্যবহার করা হতো বলে অভিযোগ। স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয় বিজেপি নেতা শশধর নন্দীর অভিযোগ, মাত্র 20 লিটার আসল দুধের সঙ্গে ছানার জল, বিভিন্ন রাসায়নিক, ওষুধ এবং অ্যাসিড মিশিয়ে প্রায় 100 লিটার তরল দুধ তৈরি করা হতো। পরে সেই দুধ প্যাকেট ও কন্টেনারে ভরে বিভিন্ন এলাকা এবং ছোট দুধ সংস্থায় সরবরাহ করা হতো বলে অভিযোগ। কারখানায় একটি দুগ্ধ উৎপাদক সমবায় সমিতির বোর্ডও দেখা গিয়েছে। তবে এই সমবায় সমিতির সঙ্গে অভিযুক্ত কারখানার সরাসরি কোনো যোগ রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এদিকে প্রশাসনের তরফে দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। মহকুমা শাসক মৌলি সান্যাল জানিয়েছেন, দুধ সরকারি শিশুদের স্বাস্থ্যের জন্য দুধ সরাসরি শিশুদের স্বাস্থ্যের জন্য যুক্ত। দুধ সরাসরি শিশুদের স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, তাই কোনো গাফিলতি বরদাস্ত করা হবে না। পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে কারখানা সিল করার পাশাপাশি কঠোর পদক্ষেপ করা হতে পারে। ইরানের সঙ্গে তেল বাণিজ্যের শাস্তি। ভারতের 4 সংস্থা 3 শিল্পপতির উপর নিষেধাজ্ঞা আমেরিকার। ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে ভারতের 4টি সংস্থা এবং 3 জন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।
ওয়াশিংটনের দাবি অপারেশন ইকোনমিক আউটকাস্ট এর আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মার্কিন প্রশাসনের অভিযোগ, এই সংস্থা ও ব্যক্তিরা পরিকল্পিতভাবে ইরান থেকে পেট্রোলিয়াম ও অন্যান্য পণ্য কেনা, বিক্রি, পরিবহন এবং বিপণনের সঙ্গে যুক্ত ছিলেন। নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে পোর্টিস পার্টনার্স এলএলপি। মার্কিন অভিযোগ, এই কাস্টমস ব্রোকার সংস্থা ভারতের বাজারে ইরানের পেট্রোকেমিক্যাল পণ্য আমদানিতে সহায়তা করেছে। এছাড়া সদাশিব ওভারসিজ লিমিটেডের বিরুদ্ধে 2024 সালে ফেব্রুয়ারি থেকে 2025 সালের জুনের মধ্যে $69 মিলিয়ন ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ রয়েছে। পিপি সফটিক এবং প্রাক্তোতিস ইনফ্রা ইমপ্লেক্সের বিরুদ্ধে প্রায় $2,50,00,000 মূল্যের ইরানি পেট্রোলিয়াম পণ্য আমদানির অভিযোগ তুলেছে আমেরিকা। কালো তালিকাযুক্ত 3 ব্যক্তি হলেন পোর্টিস পার্টনার্সের 2 অংশীদার হরিশ রামচন্দ্র রাঙ্গি ও ইন্দ্রি সোমিয়া আশরাফ মিয়া শেখ এবং পিপি সফটেকে প্রশান্ত গর্গ। শুধু ভারত নয়, মার্কিন ট্রেজারি বিভাগ বিশ্বের মোট 60 জন ব্যক্তি, সংস্থা ও জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট ইরানকে অর্থ পাচারে সাহায্য করার দেশ ও প্রতিষ্ঠানগুলোকে মার্কিন ডলার ব্যবস্থা করে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন। তার বার্তা ছিল, ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, নইলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। এবার ভারতের 4 সংস্থা ও 3 ব্যক্তির বিরুদ্ধে এই পদক্ষেপে সেই হুঁশিয়ারি প্রতিফলন দেখা গেল।